সেজুতি বলল। চেলা হলো সাপের মিনি ভার্সন। অন্তরা নোরার হাত খামচে ধরল। ওরে বাপরে, আমি আর এখানে থাকবো না। নোরা বলল। থাকতে হবে না, এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়। সেজুতি বলল। চন্দ্রনাথ পাহাড় কেন? নোরা বলল। ওইখানেই তো অনেক স্যাররা ট্রাকিংয়ে যাচ্ছেন। সেজুতি বলল। তুই কিভাবে জানলি? নোরা বলল। ফেসবুকে পোস্ট দেখে জেনেছি। অন্তরা বলল। পোস্ট কিভাবে দেখলি? স্যার না তোকে ব্লক মেরেছে? নোরার মন খারাপ করে বলল। শুধু মেসেঞ্জারে ব্লক করেছে, ফেসবুকে এখনো অ্যাড আছে। অন্তরা হাই তুলে বলল। চল আমরা রেডি হই, তুই হাত মুখ ধুয়েছিস? নোরা বলল। হ্যাঁ দোস্ত, আমি তৈরি। তোরা শুধু হাত মুখ ধুয়ে ওড়না আর ব্যাগ নিয়ে চলে আয়, কোনো সাজগোজের দরকার নেই, সময় খুব কম। সেজুতি আর অন্তরা একসাথে বলল। আচ্ছা যাচ্ছি। নোরা ব্যাকপ্যাক রেডি করে গলায় একটা দূরবীন ঝুলিয়ে তৈরি হয়ে আছে। সেজুতি হাত মুখ ধুয়ে এসে তাকে দেখেই বলল। গলায় আবার এটা কি? নোরা হাসি হাসি মুখ করে বলল। দূরবীন। সেজুতি বলল। এই দূরবীন দিয়ে কি করবি? অন্তরা বলল। আরে বুঝিস না, দূরবীন দিয়ে ওর অনিক স্যারকে খুঁজবে। ওর অনিক স্যার পাহাড়ের কোন খাঁজে আটকে আছে সেটা খুঁজে বের করতে হবে না? সেজুতি হাসতে লাগলো। নোরা দূরবীন দিয়ে সবকিছু দেখতে দেখতে বলল। বেশি কথা বলিস না তো, জলদি রেডি হ, বের হতে হবে। নোরার খালামণি নীরা রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন। তিনি খুব দ্রুত ঘুম থেকে ওঠেন। সেজুতি আর অন্তরা খুব তৃপ্তি নিয়ে চালের রুটি আর দেশি মুরগির ডিম পোস্ট দিয়ে নাস্তা সারল। নোরা কিছুই খেলো না, তার অস্থিরতায় খিদে উবে গেছে, গলা দিয়ে পানি অবধি নামছে না। সত্যি কি আজ অনিক স্যারের সাথে দেখা হবে? লিনা জোর করে নোরাকে একটা হাঁসের ডিম সিদ্ধ খাওয়ালেন, তারপর বললেন। অন্তরা বলল। সীতাকুণ্ড। সাথে সাথে চোখ বড় করে তাকালেন নীরা। নোরা তড়িঘড়ি করে বলল। না খালামণি, ও তো মজা করছে, আমরা তো শুধু আশেপাশে ঘুরতে বের হচ্ছি। এদিকে একটা পাহাড় আছে না, সেখানে যাব। লিনা শঙ্কিত কণ্ঠে বললেন। মনে থাকবে খালা, তুমি এত চিন্তা করো না। নোরা পেছন ফিরে অন্তরার দিকে রাগী চোখে তাকালো। অন্তরা হাসার ভান করে কানে হাত রেখে বলল। সরি। আরেকটু হলেই তারা ধরা পড়ে যাচ্ছিল। ওরা বের হওয়ার সময় লিনা বললেন। নোরা সঙ্গে সঙ্গে বলল। আকাশ ভাই তো ঘুমোচ্ছে, কি দরকার ডিস্টার্ব করার, বাদ দাও। তারা দুজনেই বেরিয়ে পড়ল। যাত্রা শুরু করলো আঁকাবাঁকা পথ ধরে। অনেকটা পথ যাওয়ার পর সেজুতি হাঁপিয়ে উঠে বলল। আচ্ছা নোরা, তুই সোজা সমতল রাস্তায় থাকতে এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিস কেন? নোরা হাঁটতে হাঁটতে বলল। আরে এদিক দিয়ে শর্টকাট। সেজুতি মুখ বাঁকিয়ে বলল। ধুর, উঁচু নুচি রাস্তায় হাঁটতে কত কষ্ট হচ্ছে আমার। নোরা বলল। কষ্ট করো বেবি। অন্তরা ক্ষিপ্ত গলায় বলল। আচ্ছা এভাবে আর কতক্ষণ হাঁটবি আমাদের বলতো? একটু পর পায়ে ফোসকা পড়বে, আর রাস্তাগুলো এমন, জুতা খুলে হাঁটারও উপায় নেই। কখন কোত্থেকে সাপখোপ বেরিয়ে আসবে, আমার তো ভয় লাগছে। সেজুতি বলল। তুই তো আমারও ভয় বাড়িয়ে দিলি। নোরা বলল। উফ, তোরা ধৈর্য ধর তো, এখানে কোনো সাপখোপ নেই, আর এখানকার রাস্তাঘাট আমার থেকে ভালো আর কেউ চেনে না। আমার শৈশব কেটেছে এখানে, আমি নিশ্চয় বুঝবো কোন রাস্তা ভালো আর কোন রাস্তা খারাপ। তাই হাঁসের বাচ্চার মতো প্যাক না করে আমার সাথে সাথে চল। বেশ দ্রুত গতিতেই হেঁটে চলেছে। সেজুতি আর অন্তরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। এবার দুজনে কিছুক্ষণ চোখাচোখি করলো। সেজুতি বলল। চল হাঁটি, কি আর করার। অন্তরা আপেক্ষী সুরে বলল। চল। আরো অনেক দূর হাঁটার পর নোরা বলল। শোন, আমি তোদের ট্রাকটা ভালো মতো বুঝিয়ে দিই। গন্তব্যে পৌঁছানোর পর আমাদের যখন ওদের সাথে দেখা হবে, তখন আমরা কিন্তু চমকানোর ভান করব, মানে আমাদের বোঝাতে হবে দেখাটা অ্যাক্সিডেন্টালি হয়েছে। তোরা বুঝতে পারছিস? অন্তরা সেজুতি ঘেমেই কাহিল। চলতে ভীষণ কষ্ট হচ্ছে ওদের। তারা না বুঝেই মাথা নাড়ালো। নোরা বলল। এইখান থেকেই আমরা জিপ নিব। নোরার কথা শুনে অন্তরা
কিছুটা স্বস্তি পেল এবার। তাড়াহুড়ো করে দুজনে দুই পাশে ঘাসের ওপর আরাম করে বসে ব্যাগ থেকে পানির বোতল বের করে খাওয়া শুরু করলো। অনেকক্ষণ পর একটা রেস্ট নেওয়ার সুযোগ পাওয়া গেছে। নোরা ওদের অবস্থা দেখে বিরক্ত হয়ে বলল, তোরা যদি এক্ষুনি এই অবস্থা করিস তাহলে পাহাড় ট্রেকিংয়ের সময় কি করবি? নোরার কথায় অন্তরা আর সেজুতির পিলে চমকে উঠল। সেজুতি পানি ঢোক গিলে নিয়েই বলল, কি আমরা পাহাড়ের ট্রেকিং করব? নোরা বলল। অনেক স্যাররা যদি করে তাহলে আমরাও করব। অন্তরা বলল, আমরা না, বল আমি, শুধু তুই একাই করবি, আমরা এসবে নেই। সেজুতি বলল। এক্স্যাক্টলি। অন্তরা তাদের কথা শুনতে পেল না। সে দূরবীন দিয়ে আশপাশটা দেখছিল। তারপরে হঠাৎ চেঁচিয়ে উঠল, দোস্ত, অনেক স্যারকে দেখেছি। সেজুতি আর অন্তরা উঠে দাঁড়ালো। বলল, মানে? সেজুতি নোরার কাঁধে হাত রেখে বলল। সত্যি দেখেছিস? নোরার চোখে থেকে দূরবীন নামিয়ে বলল। তার চোখে মুখে খুশি উপচে পড়ছে। অন্তরা বলল, এখন কি করবি, যাবি? নোরা মাথা নেড়ে জানালো। তারপর অগোছালো চুলগুলো ঠিকঠাক করতে করতে বলল, তোরা এখানেই থাক, আমি দেখা করে আসি। অন্তরা বলল। কিন্তু স্যার কোথায়, তুই ঠিক দেখেছিস তো? নোরা দ্রুত গলায় বলল। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি অনেক স্যারকে চিনবো না? অন্তরা বলল। আচ্ছা তাহলে যা, আর আমরা কি আসবো? নোরা বলল, তোদের আসতে হবে না, তোরা রেস্ট কর। ওই দিকের পথ আরো বেশি উঁচু নিচু, কষ্ট হবে তোদের, পারবি না। অন্তরা আর সেজুতি হাত ছাড়ল। অন্তরা বলল, ঠিক আছে, আমরা বসছি, তুই যা। নোরা নিজেকে পরিপাটি করে সামনে এগোতে লাগলো। উত্তেজনায় তার হাত পা অবশ হয়ে আসছে। সে খুব দৌড়ে দৌড়ে যাচ্ছিল, কারণ পরে অনেককে খুঁজে না পাওয়া যেতে পারে। দৌড়াতে দৌড়াতে নোরা হঠাৎ হোঁচট খেয়ে উল্টে পড়ে গেল। ঢালু অঞ্চল বেয়ে গড়াতে গড়াতে খোলা মাঠের বিস্তীর্ণ প্রান্তরে এসে ঠেকল। তার মাথা ভো ভো করছে, হাতে পায়ে অস্বাভাবিক ব্যথা, হালকা জ্বালা পোড়াও হচ্ছে। হয়তো শরীরের বিভিন্ন জায়গায় ছিলে গেছে। উঁচু নিচু রাস্তায় গড়াতে গড়াতে এসে কত দূর চলে এসেছে বুঝতে পারছে না। সামনেই একটা লোক। নোরার সারা শরীরে কাদামাটি লেগে আছে, তাই সে কোনো মতে উঠে লোকের সামনে গেল। শরীরের নোংরা পরিষ্কার করছিল। তখনই শুনল, নোরা, তুমি এখানে? নোরা সামনে তাকিয়ে দেখলো অনিক। তাকে দেখে উত্তেজিত হয়ে দাঁড়াতে নিয়ে দূরবীনটা নোরা গলা থেকে খুলে পানিতে পড়ে গেল। অনিক বলল, ও শিট, আমি তুলে দিচ্ছি, দাঁড়াও। নোরার কথা বলতে পারলো না, শুধু মাথা নাড়ল। অনিককে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সেই সৌন্দর্য নোরা দিশেহারা। কমলা রঙের টি শার্ট আর কালো জিন্স, কাঁধের ব্যাকপ্যাকটাও কালো, চোখে সানগ্লাস ছিল একটা, তখন গলায় ঝুলে আছে। লোকের পানিতে হাত ডোবানোর কারণে তার ফর্সা সুন্দর হাতটি কাদায় মাখামাখি হয়েছে। হঠাৎ হঠাৎ ঝুঁকে যাওয়ার কারণে অনেকের চুলগুলো ঝুঁকে কপালে পড়ছে। এসব দেখে নোরার বুকে ধাক্কার মতো অনুভূতি হচ্ছে। নোরার হঠাৎ খেয়াল হলো, অসহায় গলায় বলল, স্যার, ওটা তুলতে হবে না, বাদ দিন, আপনি উঠুন। আর একটু হয়ে যাবে। স্যার প্লিজ বাদ দিন না, লাগবে না, পরে আপনিও পড়ে যাবেন। আমি পড়ে গেলে সমস্যা নেই, সাঁতার জানি, শুধু জামা কাপড় ভিজে যাবে, এটাই সমস্যা। আচ্ছা, জামা কাপড় ভেজাতে হবে না, আপনি উঠুন তো। ওই জিনিস আমার লাগবে না। ওইটা কি ক্যামেরা ছিল? না, দূরবীন। ও, বাই দ্য ওয়ে, তুমি এখানে কিভাবে? আমি তো আপনাকে দেখতে পেয়ে এলাম। আমাকে দেখতে পেয়ে? হ্যাঁ, দূরবীন দিয়ে দেখলাম আপনি এখানে ঘোরাঘুরি করছেন, তাই চলে এলাম। অনেক সন্দেহের দৃষ্টিতে বলল, নোরা, বাই এনি চান্স তুমি কি আমাকে ফলো করছো? না তো, আমি আপনাকে কেন ফলো করতে যাব? আমি তো আমার খালামণির বাসায় এসেছি। কোথায় তোমার খালামণির বাসা? এখানেই, মেয়ের সরাইতে। তাহলে মিরসরাই না গিয়ে তুমি এখানে কেন? এখানে থেকে তো মিরসরাই বেশ দূর। নোরা অবাক হওয়ার ভান করে বলল, এটা মিরসরাই না? না। ও, আমি তো ভাবলাম এটাই মিরসরাই, ভুল হয়ে গেছে, মিস্টেক। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? অনেক সামনে হাঁটতে হাঁটতে বলল, যাচ্ছি না, খুঁজছি। কি খুঁজছেন? রাস্তা। কিসের রাস্তা খুঁজছেন? আমাদের ট্রেকিং চলছে,
আলাদা আলাদাভাবে সবাই পাহাড়ি রাস্তা ধরে হাইকিং করতে করতে দিক নির্দেশনা অনুযায়ী এক জায়গায় মিলিত হবে। যে আগে পৌঁছাতে পারবে সে উইনার। ইন্টারেস্টিং তো। উইনারের গিফট কি? নগদ 10,000 টাকা। ভেরি মাচ ইন্টারেস্টিং। আমিও খেলবো। এসব মেয়েদের খেলা না, অনেক মাইল হাঁটতে হবে, তোমার দ্বারা সম্ভব না, তাও এমন সূচের মতো শরীর নিয়ে। সূচের মতো শরীর মানে? আপনি এটা কি বললেন আমাকে? জানেন আপনাকে খোঁজার জন্য আমি কত দূর। নোরা নিজে থেকেই থামলো, তারপর জিভ কাটলো। অনেক চোখ বড় বড় করে বলল, তার মানে তুমি আমার খোঁজে এসেছো? জানতাম। এই জন্যই সেদিন ট্রেকিংয়ে যাওয়ার কথা জিজ্ঞেস করেছিলে, তাই না? আমি বলেছি 26 তারিখ রাতে রওনা দিব, তাই তুমিও 26 তারিখ রাতেই এসেছো। কি ঠিক বললাম তো? এখন সত্যি করে বলো তো, তোমার সাথে আর কে কে আছে? অসহায়ের মতো মুখ করে বলল, কেউ নেই, বিশ্বাস করুন, কেউ নেই, আমি একা। আর আপনি আপনাকে ফলো করতে করতেও আসিনি, ঠিক আছে? এখানে সত্যি আমার খালামণির বাসা। কিভাবে বিশ্বাস করব? অবিশ্বাসী বা কেন করবেন? আচ্ছা, আপনার কি কমন সেন্স নেই? আমি একা একটা মেয়ে কিভাবে এত দূর আপনাকে খুঁজতে খুঁজতে চলে আসবো? এটা আপনি ভাবলেন কি করে? আমি তো বলিনি তুমি একা এসেছো, সেজন্যই তো জিজ্ঞেস করলাম তোমার সাথে আর কেউ আছে কি নাকি। কেউ নেই, কিন্তু কিছুক্ষণ আগে আকাশ ভাইয়া ছিল, আমি তাকে হারিয়ে ফেলেছি। আকাশকে? আমার আপন ফুফাতো ভাই, কাজিন। অনেক কিছু বলল না, ফোন নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করছে। নোরা বলল, স্যার, আমি আপনার হাত ধরে হাঁটি। অনেক বাঁকা চোখে তাকালো। নোরা বলল, মানে যদি হারিয়ে যাই সেজন্য বলছিলাম। থাক, হাত ধরতে হবে না, ব্যাগ ধরে হাঁটি, মানে টাচে থাকি। না হলে আরেকটা কাজ করা যায়, আপনার ব্যাগের ফিতার সাথে আমার ব্যাগের ফিতা বেঁধে রাখি, তাহলে আমরা কেউই হারাবো না। আইডিয়া ভালো না? অনেক এবারও জবাব দিল না। নোরা একটু পর আবার বলল, আচ্ছা স্যার, এরকম কচ্ছপের গতিতে হাঁটলে তো আপনি হেরে যাবেন। আমি হেরেই গেছি, এতক্ষণে কম্পিটিশন শেষ। তাহলে আপনি এখনো কেন যাচ্ছেন না? কিভাবে যাব? রাস্তা হারিয়ে ফেলেছি তো। রাস্তা হারিয়ে ফেলেছেন? তাহলে গুগল ম্যাপ অন করে নিন, খুব সহজ। এখানে কোনো নেটওয়ার্ক নেই। বাই দ্য ওয়ে, তোমার ফোনে নেটওয়ার্ক আছে? কি সিম তোমার? গ্রামীণ। ভেরি গুড, তাহলে নেটওয়ার্ক পাওয়া যাবে। দাও তো একবার ফোনটা, আমি একজনকে ফোন করব। কিন্তু স্যার, আমার ফোনে তো ব্যালেন্স নেই। আচ্ছা, নোরা ইচ্ছে করে এই মিথ্যে বলল। ও শিট! আপনি রাস্তা হারালেন কিভাবে স্যার? রাস্তা হারানোর তো কোনো সুযোগই ছিল না। বড় পাথর আর গাছের ডালে হোয়াইট সাইন দেয়া ছিল, যেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে পারি। আমি সেই নিয়মেই যাচ্ছিলাম, হঠাৎ হোয়াইট সাইনগুলো আর খুঁজে পাচ্ছি না। 1 ঘন্টা ধরে একই জায়গায় ঘুরছি, কিন্তু কোথাও কোনো হোয়াইট সাইন নেই। বুঝতে পারলাম না, বৃষ্টিও তো হয়নি, তাহলে সাইনগুলো মুছলো কিভাবে? তাহলে এবার কি করবেন স্যার? জিপ ভাড়া করবেন? খোঁজ খবর কি রাখো না? কারফিউ চলছে, আজকে থেকে কোনো জিপ, ট্রাক, বাস, এমনকি রিক্সাও পাওয়া যাবে না। দারুণ। কি বললে? কিছু না। অনেক হঠাৎ থেমে গিয়ে বলল, বাই দ্য ওয়ে, তুমি কেন আমার সাথে আসছো? আমি নিজেই পথহারা পথিক, তোমাকে নিয়ে কোথায় যাব? জানি না, কিন্তু একা যাওয়ার থেকে দুজন মিলে যাওয়া ভালো না? অনেক কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে চলো, তোমার ওই ভাইকে খুঁজি, আকাশ না কি যেন। ওকে তো খুঁজে পাবেন না। কেন পাবো না? কেন? কারণ ও হারিয়ে গেছে। তো হারিয়ে গেছে বলেই তো খুঁজবো। ওর কাছে তোমাকে দিতে পারলেই আমার ঝামেলা শেষ। আর তাছাড়া তুমি সত্যি বলছো নাকি মিথ্যা সেটাও তো জানা দরকার। এই কথা বলেই অনেক বাঁকা হাসলো। নোরা অভিমানী গলায় বলল, আমি সত্যিই বলছি, বিশ্বাস না হলে আমার সাথে চলুন আমার খালামণির বাসায়, তাহলেই প্রমাণ পাবেন। এই না বললে তুমি হারিয়ে গেছো, তাহলে আমাকে খালামণির বাসায় কিভাবে নিয়ে যাবে? নোরা আবার জিভ কাটলো। সে নিজের কথাতে নিজেই ধরা পড়ে গেছে। অনেক সময় কেটে গেছে অন্তরা আর সেজুতির অপেক্ষা করতে করতে অস্থির। নোরা এখন ফেরার নাম নেই। সেজুতি ব্যাগ থেকে ফলের বক্স বের করে ফল খাচ্ছে। অন্তরাকেও সেধেছিল, সে খায়নি। সেজুতি একাই খেতে খেতে বলল, দোস্ত, অনেক রেস্ট হয়েছে, এবার চল উঠি। উঠি মানে? নোরা আসবেন না? তুই কি নোরার জন্য অপেক্ষা করছিস? তো করবো না, ওকে না নিয়ে চলে যাব নাকি? সেজুতি উপহাসের সুরে বলল, সখী, তুই বোকার স্বর্গে বাস করতেছিস। মানে? মানে ও আর এখানে ভুলেও আসবে না। কেন আসবেন না? আরে অনিক স্যারকে পেয়ে গেছে না, আমাদের কথা এখন মনে থাকবে না, এটাই স্বাভাবিক। চল, দেরি না করে আমরা বাসায় চলে যাই।
ওর যখন সময় হবে চলে আসবে। কিন্তু এইভাবে ওকে একা রেখে আমরা চলে যাব? নোরা, একা না, ওর সাথে অনিক স্যার আছে। একা হলাম আমরা, আমাদের সাথে কেউ নেই। তা অবশ্য ঠিক বলেছিস। নে এবার ওঠ, দেখি সামনে কারো গাড়ি পাওয়া যায় নাকি। হ্যাঁ চল। অন্তরা সেজুতির সাথে হাঁটতে শুরু করলো। একটু পর অন্তরা বলল, আচ্ছা সেজু, আন্টি যদি নোরার কথা জিজ্ঞেস করে তখন আমরা কি বলবো? বলবো কিছু একটা। কিছু একটা কি? যেতে যেতে ভাবি কিছু একটা কি। অনেক বড় বড় পা ফেলে হাঁটছে, পেছন পেছন পা টিপে টিপে আসছে। নোরা অনেক পেছনে তাকাতেই সে ফট করে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। অনেক রুক্ষ গলায় বলল, নোরা, আমি জানি তুমি আমার পেছনে আসছো, লুকিয়ে লাভ নেই, গাছের পেছন থেকে বের হয়ে আসো। নোরা মাথা নিচু করে বেরিয়ে আসলো, মুখ মলিন করে বলল, সরি। সরি কেন? আপনাকে মিথ্যে বলেছি তাই, আর এমন হবে না। এই আমি কানে ধরে উঠবোস করছি, 1 2 3 4। থামো। গমগমে ধমকে কেঁপে উঠল নোরা। থামলো কিন্তু কান ছাড়ল না। অনেক বলল, কান থেকে হাত নামাও। নোরা কান থেকে হাত নামিয়ে নিল। অনেক কোমরে হাত রেখে কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, আমি তোমাকে নিয়ে যাবোটা কোথায় বলো তো? আমার গন্তব্য এক জায়গায়, তোমার গন্তব্য অন্য জায়গায়। তাহলে তুমি আমার সাথে কেন আসছো? কারণ আমি এই জায়গার কিছু চিনি না। অনেক তাচ্ছিল্যপূর্ণ হাসি দিল। হোয়াট আ জোক! তুমি আবার চেনো না? না চিনি আমাকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছো? যত দূর এসেছি তত দূর চিনি, কিন্তু এই জায়গাটা তো চিনি না। অনেক একটা দীর্ঘশ্বাস ছাড়লো। চারিদিক গহীন জঙ্গল, অচেনা অজানা পথে এই মেয়েটিকে নিয়ে যাবে কোথায় সে। অনেক সামনে হাঁটতে লাগলো। নোরা এবার ভয় লাগছে, সে বিরাট ভুল করেছে এখানে এসে। এখন মনে হচ্ছে সত্যিটা বলে দিলেই ভালো হতো। ধ্যাত, ওরা হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে মেন রাস্তায় চলে এসেছে, কিন্তু রাস্তা সম্পূর্ণ পরিষ্কার, একটা সাইকেল পর্যন্ত দেখা যাচ্ছে না। অনেক বলল, কারফিউয়ের জন্য একটা বাস পর্যন্ত নেই। এবার কি হবে? চন্দ্রনাথ মন্দির থেকে 15 কিলোমিটার দূরে, এত দূর যাবো কিভাবে? হেঁটে যাওয়া তো সম্ভব নয়। নোরা হাঁপাতে হাঁপাতে বলল। সেটা পরে দেখা যাবে, আগে চলুন, পেট গরম করে আসি। অনেকের মুখ কুঁচকে বলল, কি? পেট গরম মানে খিদে পেয়েছে, ব্রেকফাস্টের কথা বলছি। তো সেটা ঠিক করে বলো, পেট গরম করে আসি এটা আবার কেমন ভাষা? নোরা দুষ্টু হাসি দিয়ে বলল। আরে ওই হলো আর কি, চলুন তো। কিছু নোরা অনিকের এক হাত জড়িয়ে ধরে হাঁটতে শুরু করলো, কিন্তু অনিক আসছে না, ঠায় দাঁড়িয়ে আছে, নোরার দিকে তাকিয়ে আছে কঠিন দৃষ্টিতে। নোরা বলল, তো কি হলো, আসুন, আমি কি আপনাকে টেনে টেনে নিয়ে যাব? অনিকের হাতের দিকে ইশারা করে বলল। এক্সকিউজ মি। নোরা হাত ছেড়ে দিয়ে বলল, ও সরি। তারপর একটু থেমে আবার বলল, আপনি সবসময় এমন ভান করেন যেন আমার ছোঁয়া লাগলে আপনার চর্মরোগ বা স্কিন ক্যান্সার হয়ে যাবে। অনেক জবাব না দিয়ে গম্ভীর মুখে হাঁটতে শুরু করলো। কোনো এক লোকাল ধাবায় ওরা ব্রেকফাস্টের জন্য গেল। অনেক নোরা যখন খাচ্ছিল, ধাবার ভেতর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে হাসি হাসি মুখে অনেককে বললেন। নোরা লোকটার মুখে স্যার শুনে হি হি করে হেসে দিল। তারপর অনেকের দিকে তাকিয়ে এক চোখে টিপ দিল। স্যার, আপনি কি জনগণের স্যার? অনেক নোরার কথার কোনো উত্তর না দিয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, খাবার ভালো, কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি, এটা খেয়াল রাখবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। অনেক হেসে আবার খাওয়ায় মনোযোগ দিল। নোরা নিজের খাওয়া রেখে অনেকের খাওয়া দেখছে। একটা মানুষ এত পারফেক্ট ভাবে কি করে খাবার খেতে পারে? খাওয়ার সময় পুরো মুখ বন্ধ রেখে কুটকুট করে চিবোয়, কোনো শব্দ হয় না, আবার টিস্যু দিয়ে মাঝে মাঝে মুখটা হালকা মোছে। এই দৃশ্য দেখেই নোরা দিশেহারা হয়ে যায়। লোকটা এখনো দাঁড়িয়ে আছে, আগ্রহ নিয়ে দেখছে তাদের। হঠাৎ জিজ্ঞেস করলেন, হানিমুন নাকি? নোরা ভীষণ খেলো, কাশি থামিয়ে কিছু বলতে যাবে তার আগেই অনেক বলল, কি আজে বাজে কথা বলছেন? আমার ছোট বোন হয় ও। অনেকের উত্তর শুনেই নোরার কাশি থেমে গেছে। আহত দৃষ্টিতে থম মেরে তাকিয়ে আছে সে। শেষমেশ ছোট বোন এত শুনতে হলো। লোকটি লজ্জিত হয়ে চলে যেতেই নোরা কপালে হাত ঠেকিয়ে উঠল, হে আল্লাহ, এই কথা শোনার আগে তুমি আমার মরণ কেন দিলে না? ড্রামা কুইন। ড্রামা দেখে অনেকের হাসি পেলেও হাসলো না সে। চোখ মুখ শক্ত করে বলল,
খাও চুপ করে, নয়তো আবার বিষম উঠবে। সেজুতি আর অন্তরা ক্লান্ত পায়ে হাঁটছে। এতক্ষণ খুঁজেও একটা গাড়ির ব্যবস্থা করতে পারেনি তারা। আজকের দিনে সকল যান চলাচল বন্ধ, এটা দুজনের কেউই জানে না। আশেপাশে খোঁজ করতে গিয়ে জানতে পারলো যে টানা 2 দিন ধরে কারফিউ চলবে। বড় বড় বাস ট্রাকের সাথে রিক্সা ভ্যান পর্যন্ত বন্ধ। এদিকে অন্তরা সেজুতি রাস্তাও চেনে না। গুগল ম্যাপ অন করার জন্য কারো ফোনে ইন্টারনেট নেই। হাঁটতে হাঁটতে 2 বান্ধবী ক্লান্ত হয়ে এক জায়গায় থামলো। সেজুতি রাস্তার মাঝখানে বসে পড়েছে। অন্তরা বলল, কি রে, কি হয়েছে তোর? বেশি খারাপ লাগছে? আর হাঁটবো না দোস্ত, এবার একটু বস। অন্তরা বসতে বসতে বলল, দোস্ত, আমার না খুব ভয় লাগছে। আর আমার রাগ লাগছে। ওই নোরা সাতচুন্নি রে এখন হাতের কাছে পাইলে ঘাড় মটকাইতাম। আসলে কি একটা বিপদে ফেলে চলে গেল বলতো, শালি ফোনটাও ধরে না। ধরবে কিভাবে? সাথে ওর অনিক স্যার আছে না, আমাদের কথা কি এখন মনে থাকবে? তাই বলে এতবার কল দেওয়ার পরেও ধরবে না? একটু তো বোঝা উচিত কোনো জরুরি দরকারি ফোনটা দিচ্ছি। এটা যদি বুঝতো তাহলে তো হতোই। সেজুতি হঠাৎ থেমে গেল। তারপর কান খাড়া করে কিছু একটা শোনার চেষ্টা করতে লাগলো। অন্তরা বলল, কার যেন গঙ্গানির আওয়াজ শোনা যাচ্ছে দোস্ত। মুখ বেঁধে রাখলে যেমন হয় না সেরকম। ওরে বাপরে, আমার ভয় লাগছে দোস্ত, চল এখান থেকে চলে যাই। আরে থাম, বিষয়টা বুঝতে দে আগে। কিচ্ছু বোঝার দরকার নাই, আমি সব বুঝে গেছি। নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে, আর এখানে বেশিক্ষণ থাকলে আমরাও বিপদে পড়ব। তাই চল পালাই। সেজুতি অন্তরার কোনো কথা শুনল না। বসা থেকে উঠে দাঁড়িয়ে সচেতন পায়ে শব্দের উৎস বারবার হাঁটতে লাগলো। অন্তরা কয়েকবার বাধা দিল, কিন্তু লাভ হলো না। পরে সে নিজেও সেজুতির সঙ্গে চলতে শুরু করলো। ওরা যত সামনে যাচ্ছিল আওয়াজটা তত গাঢ় হচ্ছিল, এবং একসময় মনে হলো এটা কারো গোঙানির আওয়াজ না, বরং চিৎকারের আওয়াজ। দূর থেকে শব্দটা গোঙানির মতো শোনাচ্ছিল। কেউ চেঁচিয়ে সাহায্য চাইছে, পুরুষ কণ্ঠ। ওরা আরো কয়েক ধাপ সামনে এগোতেই দেখলো রাস্তার শেষে নিচে খাদ। সেই খাদের গভীরতাও অনেক। একটা ছেলে ভাঙা গাছের ডাল ধরে ঝুলে আছে। সেই চিৎকার করছে। কোনোভাবে হাত থেকে গাছের ডালটা ছুটে গেলেই খাদে পড়ে যেতে হবে। সে যদি অপরিচিত ছেলেটিকে আশ্বাস দিয়ে বলল শান্ত থাকতে। ওরা ওকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। তারপর ওরা ওদের ওড়নার একসাথে গিঁট বেঁধে লম্বা দড়ি বানালো। সেই দড়ি ছেলেটার দিকে ফেলে দিল। ছেলেটা দড়ি ধরে উপরে উঠে আসতে সক্ষম হলো। ওপর থেকে সেজুতি আর অন্তরাও টানছিল। ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল, থ্যাঙ্কস আপু, থ্যাঙ্কস আপনাদের। সেজুতি ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছে। হঠাৎ কি জানি হলো, সেজুতি কিছু বুঝলো না। অন্তরা ভাঙা গাছের ডাল তুলে ছেলেটাকে ধাওয়া করতে শুরু করলো। ছেলেটা এক দৌড় দিল। অন্তরা দৌড় সেজুতি কিছুক্ষণ তাকিয়ে ছিল। বিস্ময় কাটিয়ে সেও দৌড়ানো শুরু করলো ওদের পেছনে। দৌড়াচ্ছে আর বলছে, পালিয়ে যাবি কোথায়? আমি তো তোকে ধরবই। সারা জীবন খালি পালানোটাই শিখলি, মুখোমুখি দাঁড়ানোর সাহস আছে তোর, কাপুরুষ? ছেলেটা দৌড়াচ্ছে আর হাত জোর করে ক্ষমা চাচ্ছে। প্লিজ অন্তু পাখি, মাফ করে দাও। আমি সেদিনের জন্য ক্ষমা প্রার্থী। তুমি চাইলে আমি এক্সপ্লেনেশন দিতে পারি। তোর এক্সপ্লেনেশনের আমি গুল্লি মারি। তুই খালি আমার সামনে আয় একবার, বেটা কাপুরুষ। তুই আবার আমাকে অন্তু পাখি বললে ডাকছিস? কে তোর পাখি? সেজুতি ছুটতে ছুটতে বলল, তোরা থাম, দোহাই লাগে তোদের, অন্তত প্লিজ থাম। সেজুতি অন্তরাকে টেনে দাঁড় করালো। অন্তরা থামলো, কিন্তু দমলো না। এখনো বিষধরী নাগিনের মতো ফোঁসফোঁস করছে। অন্তরার অবস্থা দেখে সেজুতির ভয় লাগলো। এর আগে কখনো ওকে এতটা রেগে যেতে দেখেনি। সামনে ছেলেটাও থেমে গেছে, ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসছে। বোঝা যাচ্ছে খুব ভয় পাচ্ছে তা বেচারা। সেজুতি অন্তরাকে বলল, দোস্ত তুই ঠান্ডা হয়ে বলতো কাহিনী কি? কাহিনী ওই কুত্তা জানে। ওই কুত্তাকে জিজ্ঞেস করো কি করছে। এই কথা বলতে বলতে নিজের স্যান্ডেল খুলে ছেলেটার দিকে ছুঁড়ে মারল অন্তরা। ছেলেটা ক্যাচ ধরতে পেরে দাঁত বের করে হেসে উঠল। অন্তরা তেতে আর একটা স্যান্ডেল ছুঁড়ে মারল। ছেলেটা ওটাও ধরে ফেলল। অন্তরার আগে নিচ থেকে পাথর নিয়ে জোরে ঢিল মারল। এবার ছেলেটার কপালে আঘাত লাগলো। সেজুতি চমকে উঠল। দোস্ত তোর পায়ে ধরি,
ঢিলাঢিলি বন্ধ কর। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে বলেন তো ও এমন করছে কেন? আপনাদের মাঝখানে কিসের এত শত্রুতা? ছেলেটা কপাল ডলতে ডলতে বলল। আমি আলভি। একসময় ওর আর আমার মধ্যে খুব সিরিয়াস রিলেশনশিপ ছিল। অন্তরা চেঁচিয়ে বলল। সিরিয়াস রিলেশনশিপ নাকি তামাশা রিলেশনশিপ? তোর কাছে তো সবটাই তামাশা ছিল। সেজুতি বলল। আচ্ছা তুই চুপ থাক, ওনাকে বলতে দে। সেজুতি আলভির দিকে তাকিয়ে বলল। আচ্ছা তাহলে আপনি আলভি? আলভি বলল। জি, আসলে আমাদের মধ্যে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারপর থেকে রিলেশনটা আর কন্টিনিউ হয়নি। অন্তরা বলল। মিসআন্ডারস্ট্যান্ডিং? আচ্ছা তোকে বুঝাচ্ছি আমি মিসআন্ডারস্ট্যান্ডিং কাকে বলে। একবার সামনে আয়। আলভি অন্তরার কাছে এসে ওর দুই কাঁধে হাত রেখে বলল। অন্তু, তুমি আমার কথাটা একবার শোনো। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, কিন্তু সেদিন আমি কোন পরিস্থিতিতে ছিলাম সেটা জানলে হয়তো তোমার আর কোনো রাগ থাকবে না। অন্তরা আর সামলাতে পারলো না নিজেকে, মুখে ওড়না চেপে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে বলল। কি এমন বাধ্যবাধকতা ছিল যে সেদিন তুমি একটা কথাও বলতে পারলে না? তোমার ভাবি আমাকে ভিডিও কলে এইভাবে অপমান করলো, কত বাজে বাজে কথা শোনালো, বলল আমি নাকি ওয়ান টাইম গার্ল, তাও তুমি কিছু বললে না। কিভাবে পারলে চুপ থাকতে আলভি, কিভাবে? অন্তু, ও আমার ভাবি না। ভাইয়ের সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পরে হয়নি। ও ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল। অন্তরা চোখ মুছতে মুছতে বলল। ও ভাবিও না, মানে বাহিরের একটা মেয়ে, তোমাদের ফ্যামিলির কেউ হয় না, তবুও আমাকে ওইভাবে অপমান করলো আর তুমি কিচ্ছু বলতে পারলে না। অন্তু, তখন আমার সামনে আব্বু ছিল, আম্মু ছিল। ওরা দুইজন আমার দুই পাশে তারকার মতো দাঁড়িয়েছিল। আমি যদি তখন একটা শব্দ করতাম তাহলেই চর খেতাম। শুধুমাত্র চর? আর তোমার ওই ফেক ভাবি যে প্রতিটা কথাই আমার গালে অদৃশ্য চর বসাচ্ছিল, সেটা? ওর প্রত্যেকটা কথা তো চরের থেকেও ভয়ঙ্কর লাগছিল আমার কাছে। এর থেকে আমাকে সামনাসামনি 10টা চর মারলেও আমি কিচ্ছু মনে করতাম না। আমি জানি অন্তু, সে খুব বাজে কাজ করেছে আর সেজন্য শাস্তিও পেয়েছে। শুধুমাত্র তোমাকে অপমান করার কারণেই আমি ওর সাথে ভাইয়ার বিয়েটা হতে দেইনি। আমি যেমন ওর জন্য আমার ভালোবাসাকে হারিয়েছি, তেমনি ওকেও আমি ওর ভালোবাসা পেতে দেইনি। তাই যদি হয় তাহলে সেদিনের পর থেকে কেন আমার সাথে যোগাযোগ রাখোনি? কেন আমার সামনে আসোনি? জানো কিভাবে কাটিয়েছি আমি এই 2টা বছর? মানসিক রোগী হয়ে গিয়েছিলাম। প্রথম কয়েক মাস তো আমি কারোর সাথেই যোগাযোগ রাখতে পারিনি। আমাকে ফোনই দেওয়া হতো না, আর তোমার তো ফোন নম্বরও ছিল না। তুমি ট্যাব ইউজ করতে, সোশ্যাল মিডিয়া ছাড়া তোমার সাথে যোগাযোগের আর কোনো উপায় ছিল না। অথচ তখন আমি ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম। আচ্ছা তারপর তারপর কেন যোগাযোগ করার চেষ্টা করোনি? তোমাকে আর খুঁজেই পাইনি, তুমি আইডি অফ করে দিয়েছিলে। আসল কথা কেন বলছো না? তখন তুমি সুজিকে পেয়ে গিয়েছিলে, সুজির সাথে ফেসবুকে তোমার ছবি দেখেই তো আইডি অফ করেছিলাম আমি। হ্যাঁ, আমি স্বীকার করছি আমার দোষ ছিল। তোমার সাথে রিলেশনের আগে আমার সুজির সাথে রিলেশন ছিল। তুমি চলে যাওয়ার পর সুজি আবার ব্যাক করেছে, আমি তখন ওকে ফেরাতে পারিনি। তা পারবে কি করে? সুজি তো বিশ্ব সুন্দরী, তাই না? মতিভ্রম হয়েছিল তোমার। তাহলে এখন আমার রাগ ভাঙাতে কেন এসেছো? তোমার সুজির কাছে যাও। কিভাবে যাব? সুজি তো এখন হালুয়া হয়ে গেছে। মানে? মানে সুজির বিয়ে হয়ে গেছে। ও, তাহলে এই জন্য এখন আমার কাছে এসেছো? সরি অন্তরা, প্লিজ মাফ করে দাও। আর একটা চান্স দিয়ে দেখো, একদম ভালো হয়ে যাব। আলভি অন্তরার দুই হাত চেপে ধরলো, তারপর করুণ দৃষ্টিতে অন্তরার চোখের দিকে তাকিয়ে ক্ষমা চাইলো। অন্তরা গলেও গেল, কিন্তু প্রকাশ করলো না। সে যদি তার কানের কাছে এসে ফিসফিস করে, বেচারাকে দেখে মায়া লাগছে, মাফ করে দে। অন্তরার রাগী চোখে সে যদি বলল। ঠিক আছে, তোর ইচ্ছে না হলে মাফ করার দরকার নেই, চল আমরা চলে যাই। অন্তরা চোখে জল মুছতে মুছতে বলল। ঠিক আছে যাও, মাফ করলাম, কিন্তু আর কখনো যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছো তাহলে এখন যেমন ওড়না পেঁচিয়ে তোমাকে খাদ থেকে তুলেছি, তেমনি ওড়না দিয়ে ধাক্কা মেরে খাদে ফেলে দিব, মনে থাকে যেন। আলভি হেসে বলল। জো হুকুম মহারানী। অনিকার নোরা ধাঁধা থেকে বেরিয়ে আবার হাঁটতে লাগলো। নোরা হাঁটতে হাঁটতে ক্লান্ত প্রায়, একসময় বলল। ও স্যার, আর কতক্ষণ হাঁটবো? পেটে ব্যথা করছে তো, এবার একটু রেস্ট করি। প্রশ্নই আসে না,
সন্ধ্যা হওয়ার আগে আমাদের পৌঁছাতে হবে, না হলে অন্ধকারে হারিয়ে যাব। তখন না তুমি আমাকে খুঁজে পাবে আর না আমি তোমাকে। এজন্যই তো বলছি স্যার, একসাথে হাঁটি, আপনি আগে আমি পিছে, এভাবে তো হচ্ছে না। তুমি তাড়াতাড়ি হাঁটো, তাহলেই হবে। আমার পায়ে কি মেশিন লাগানো? আমি কিভাবে তাড়াতাড়ি হাঁটবো? আর একটু সামনে এগোতেই একটা মালবাহী ট্রাক দেখলো অনেক। শ্রমিকেরা ট্রাকের ভেতরে মাল তুলছে। অনেক পেছনে ঘুরে নোরাকে বলল, নোরা, একটু অ্যাক্টিং করতে পারবে? এমন প্রশ্নে নোরা চমকে উঠল, ভ্রু কুঁচকে বলল, অ্যাক্টিং মানে? অসুস্থতার অ্যাক্টিং। কেন? বলছি, আগে পারবে কিনা বলো। পারবো, জানিনি তো অ্যাক্টিংয়ে আমি ফার্স্ট ক্লাস। অনেক হাসলো। অভিনয়রত নোরাকে আগলে নিয়ে সে ট্রাক ড্রাইভারের কাছে গিয়ে বলল, ভাই, একটু সাহায্য করবেন প্লিজ, খুব বিপদে পড়েছি আমরা। শ্রমিকেরা কাজ বাদ দিয়ে ওদের দিকে তাকালো। ট্রাক ড্রাইভার প্রশ্ন করলেন,